আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুয়েটের যে ঘটনাটা ঘটছে গতকাল, সে ঘটনাটা আসলে কোনোভাবেই কাম্য নয়। যে বা যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের প্রত্যেকেরই বিচারের আওতায় আনা উচিত। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা বা বলতে গেলে এক ধরনের মারামারি পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এই পরিস্থিতির পরে যারা আহত হয়েছেন, হ্যাঁ, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং কারা এই মারামারির সাথে বা এই গণ্ডগোলের সাথে জড়িত এই ব্যাপারটা খুঁজে দেখা দরকার। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট কলেজ বা কোনো একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয় বলতে সেই বিশ্ববিদ্যালয় বা কলেজের ছাত্রদেরকে নিয়েই তো সেই প্রতিষ্ঠান। তো কোনো একটা নির্দিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি পলিটিক্স করতে না চায় বা তারা যদি চায় যে আমাদের ক্যাম্পাসে কোনো পলিটিক্স না থাক, তাহলে আমার মনে হয় জোর করে তাদের উপর পলিটিক্স চাপিয়ে দেওয়াটা এক ধরনের অন্যায়। তো যেসব প্রতিষ্ঠানে যেমন বুয়েটের স্টুডেন্টরা কিন্তু তারা সবাই একত্র হয়ে বা অধিকাংশ স্টুডেন্টের মত হচ্ছে কোনো অবস্থায় বুয়েটে যেন কোনো ছাত্র রাজনীতি না থাকে। এটার প্রেক্ষিতে কিন্তু বুয়েটে কোনো ছাত্র রাজনীতি বর্তমানে নাই, ছাত্র রাজনীতি নিষিদ্ধ। অনুরূপভাবে যতটুকু আমি বুঝতে পারলাম যে কুয়েটের স্টুডেন্টরা তাদের অনেকেই আছেন যারা এরকম মনে করতেছেন যে আমাদের ক্যাম্পাসে যদি কোনো ছাত্র রাজনীতি হয় তাহলে বা কোনো ছাত্র রাজনীতি যদি প্রবেশ করে আমাদের ক্যাম্পাসে, সেক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, বরং এই ছাত্র রাজনীতির কারণে হানাহানি মারামারি এগুলো হওয়ার সম্ভাবনা বেশি। এই দিক চিন্তা করেই সম্ভবত কুয়েটের স্টুডেন্টরা চাচ্ছে যে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক। পরবর্তীতে এই ব্যাপারটাতে কেউ একজন কোনো একটা মহল হামলা করে তাদের উপরে, হামলা করে তাদেরকে মারধর করে, এরকম দেখলাম, তো খবরে দেখলাম। তো যাই হোক, ঘটনা যেটাই হোক, আমি সরাসরি কাউকে দোষী বা সরাসরি কাউকে নির্দোষ বলতেছি না, শুধু আমি এতটুকু বলতেছি প্রত্যেক প্রতিষ্ঠানের ছাত্রদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে তাদের নিজেদের প্রতিষ্ঠানে তাদের স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, স্বাধীনতাটা কেমন, কেউ যদি চায়, কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা, অধিকাংশ ছাত্ররা যদি চায় যে আমি রাজনীতি করতে চাই, তারা রাজনীতি করুক, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক। তারা যেই দলের রাজনীতি করতে চায় তাকে সেই দলের রাজনীতি করারই সুযোগ দেওয়া হোক। কিন্তু কোনো কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা যদি চায় যে না, আমরা রাজনীতি করব না, এবং আমরা কোনো অবস্থায় কোনো ছাত্র রাজনীতিকে আমাদের প্রতিষ্ঠানে প্রবেশ করতে দিব না, তাহলে তাদের ওই ডিসিশনটাকেও সম্মান করা উচিত। জোর করে কিন্তু আসলে কোনো কিছু হয় না। হ্যাঁ, একটা সময় ছিল বাংলাদেশে এরকম হয়েছে যে এরকম হইতো যে কেউ কোনো রাজনীতি করুক বা না করুক, আপনি যদি ছাত্রলীগ না করেন বা ছাত্রলীগের বিরোধিতা করেন, বা আপনি সাধারণ স্টুডেন্ট হইলেও দেখা যায় তাদের কোনো একটা কাজ বা তাদের কোনো একটা কথা নির্দেশ না মানার কারণে আপনাকে জামাত বা শিবির একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়তো। আপনি জামাত না করেন কোনো সমস্যা নেই, আপনি শিবির না করেন, আপনি ছাত্র দল হন বা অন্য কোনো রাজনৈতিক দল করেন, কিন্তু আপনাকে ট্যাগিংটা দেওয়া হয়তো ছাত্র শিবিরের ট্যাগিং। এবং এই ট্যাগিংটা এত ভয়াবহ রকমের একটা ট্যাগিং ছিল যে এই ট্যাগিং দিয়ে আপনাকে মেরে ফেলা পর্যন্ত জায়েজ ছিল তাদের কাছে। হ্যাঁ, এখন পর্যন্ত এমন একটা কেস কেউ দেখাতে পারবে না যে, আবরারের ব্যাপারটা বাদে, কারণ আবরারটা তো মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে, এই জন্যে এইটার একটা শাস্তি হয়েছে। এরপর আমরা জানি না যে আবরারের যারা হত্যাকারী ছিল তারা কি বাংলাদেশে আছে কিনা, তাদেরকে বাংলাদেশের জেলে রাখা হয়েছে, নাকি তাদেরকে গোপনে বাংলাদেশ থেকে বাইরে কোথাও পার করে দিয়েছে, এটা আমরা কেউ জানি না। যাই হোক, তো এই একটা কেস বাদে, আবরারের কেস বাদে, বাকি কম বেশি প্রায় সকল ক্ষেত্রে কাউকে যদি ট্যাগিং করে মারা হয়, শিবির ট্যাগিং করে মারা হয়, শিবির ট্যাগিং করে যদি কোনো অন্যায় তার সাথে করা হয়, তাকে জেলে ভরা হয়, রিমান্ডে নেওয়া হয়, যত ধরনের অন্যায় হোক না কেন, দেখা যায় যে এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ সেটাও তেমন একটা হয় না, এবং এই অন্যায়টাকে সাধারণ মানুষ অন্যায় হিসেবে মনেই করে না। আচ্ছা, শিবির হইলে তো মার খাইতেই পারে, শিবির তো মার খাইতেই পারে, কারণ ওই যে একটা গালির মতো হয়ে গেছিল এরকম। হ্যাঁ, যে মনে করছে যে হ্যাঁ শিবির, তাহলে মারো মারো, শিবির মানে তার উপর সব ধরনের নির্যাতন করা যায়। এরকম একটা সময় বাংলাদেশে ছিল।
তো এখন আবার যে ট্যাগিংয়ের রাজনীতি, যেটা আমি মনে করছিলাম যে 5ই আগস্টের পরে এই ট্যাগিংয়ের রাজনীতিটা অন্তত নিষিদ্ধ হবে। কেউ কাউকে অমুক দলের বা অমুক সংগঠনের নাম বলে তাকে মারবে না, এই জিনিসটা অন্তত 5ই আগস্টের পরে হবে বলে মনে করতাম, কিন্তু না, আলটিমেটলি আসলে ওই ট্যাগিংয়ের রাজনীতিটা এখনও আছে। এখন হয়তো বলে যে স্বৈরাচারের দোসর বা এরকম টাইপের কিছু বলে। হ্যাঁ, যে কেউ যদি স্বৈরাচারের দোসর হয়, অবশ্যই আপনি তাকে যদি ধরতে পারেন, তাকে ধরে আপনি পুলিশে দেন, পুলিশ বিচার করবে, আদালত বিচার করবে, ওইটার দায়িত্ব তাদের। হ্যাঁ, ওইটার দায়িত্ব আপনার বা আমার না। তো আমি আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যদি কোনো রাজনৈতিক দলকে, কোনো একটা রাজনৈতিক সংগঠনকে যদি কোনো একটা প্রতিষ্ঠান না চায় বা কোনো একটা প্রতিষ্ঠানের ছাত্ররা কোনো রাজনৈতিক দলকে না চায়, তাহলে জোর করে তাদের উপরে সেই রাজনীতি ঢোকানোর চেষ্টা করাটা বৃথা চেষ্টা। বরং এটা অনেক ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। এই যে যেমন আজকে যে মারামারিটা হলো, এটার জন্য দেখলাম যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা এই কাজটা করছে, সেই রাজনৈতিক দলের একজন প্রধান তিনি খুব সুন্দর করে বয়ান দিয়েছেন এবং তিনি বলছেন যে এই কাজের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং যারা অসুস্থ হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বা এরকম কিছু বলছেন। কিন্তু সেটা যতই বলা হোক, মানে এই লেজুর বৃত্তি টাইপের যে রাজনীতিটা, এই এই জিনিসটা আসলে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়া বা বের করে দেওয়াটা জরুরি। হ্যাঁ, এবং যেসব প্রতিষ্ঠানের ছাত্ররা আসলে চায় না যে আমাদের প্রতিষ্ঠানে কোনো রাজনীতি হোক, আমাদের ক্যাম্পাসটা রাজনীতি মুক্ত হোক, এরকম যারা চায়, তাদের এই ডিসিশান, তাদের এই চাওয়া পাওয়া, তাদের এই আকাঙ্ক্ষাকেও সম্মান করা উচিত। বরং এর মাধ্যমেই প্রকৃত গণতন্ত্র ফুটে ওঠে। আপনি যদি এরকম মনে করেন যে হ্যাঁ, আমার যেটা পছন্দ আমি সেটাই সব জায়গাতে প্রতিফলন করার চেষ্টা করব, এটা হবে না এবং এটা কখনোই হয় না। হ্যাঁ, বরং আপনি কোনো জায়গায় যদি একটু চাপাচাপি বেশি করেন, তাহলে দেখবেন যে সেক্ষেত্রে যে বলে না যে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়, তো কোনো একটা জায়গায় যদি বেশি চাপাচাপি করেন তো দেখবেন যে হচ্ছে লেবু তিতা হয়ে গেছে। মানে আপনার যে উদ্দেশ্যের কারণে আর কি অমুক কাজটা করতেছেন, সেই উদ্দেশ্যটা বিফলে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। ধরেন যে এই যে 5ই আগস্টে শেখ হাসিনাকে কেন যাইতে হইল, সে যদি প্রথমেই যদি বলে দিত, যখন সে বলছিল যে হচ্ছে চাকরি মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তো পাবে রাজাকারের বাচ্চারা বা এরকম কিছু একটা বলছিল। তো এইরকম উনি যে বলছেন, বলার পরে যখন ক্ষেপে গিয়েছেন ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বা অন্য ছাত্ররা ক্ষেপে মাঠে নামছেন, উনি যদি একটা জাস্ট সরি বলে দিতেন বা আমি যা বলছি এটা আমার জন্য ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন বা এরকম টাইপের যদি কিছু বলতেন, তাহলে কিন্তু দেখা যেত ওই ব্যাপারটা ওইখানেই মিটমাট হয়ে যেত। কিন্তু উনি কেন বলেননি? কারণ ওনার ভিতরে এক ধরনের অ্যারোগেন্সি, মানে অ্যারোগ্যান্ট, মানে ওনার ভিতরে একটা দাম্ভিকতা, এই দাম্ভিকতাটা প্রচুর পরিমাণে ছিল। এই দাম্ভিকতা থাকার কারণে উনি যেহেতু দেখতেছেন যে আমি গত 15 বছর যাবৎ সরকারে আছি, সরকার চালাচ্ছি এবং আমাকে নামানোর মতো পৃথিবীতে কেউ নাই, কারো সামর্থ্য নেই, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা স্রষ্টা, সহজ ভাষায় যেভাবে বলি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিয়েছেন একটা ছোট থেকে ছোট আন্দোলন, যে আন্দোলনকে, এরকম আন্দোলন বাংলাদেশে অনেক হয়েছে, কিন্তু এরকম আন্দোলন, বরং এর থেকে কঠিন আন্দোলন, অল্প সময়ের মধ্যে থেকে কঠিন আন্দোলনও হয়েছে, কিন্তু দেখা গিয়েছে এই ছোট আন্দোলনটাই একটা বিস্ফোরার মতো হয়ে হচ্ছে শেখ হাসিনাকে তার পদ থেকে নামতে বাধ্য করছে। এবং খুব অল্প দিনেরই, মাত্র 36 দিন আন্দোলন। হেফাজতে ইসলাম কতদিন থেকে আন্দোলন করলো, এর আগে 2018 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কতদিন ধরে আন্দোলন করলো, এরা কতদিন ধরে আন্দোলন করলো, কিন্তু তাদের আন্দোলন সফল হলো না। আবার ধরেন বিএনপির কথা বলি বা জামাত ইসলামের কথা বলি বা ইসলামী ছাত্র শিবিরের কথা বলি বা অন্য কোনো রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দলের কথা বলি, তারাও কিন্তু অনেক দিন থেকে আন্দোলন করতেছিল যে কিভাবে হচ্ছে একটা বৈধ সরকার আসে, কিভাবে একটা সঠিক নির্বাচন হয়, সঠিক নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে, এটা খুব চেষ্টা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকার কেন মানেনি? কারণ হচ্ছে ওই যে গদির একটা আছে, একটা দাম্ভিকতা আছে, যে আমি যদি একবার এই গদি থেকে নেমে যাই সহজে তো আর উঠতে পারবো না, এই একটা ব্যাপার ছিল। তো তার মধ্যে অহংকার, দাম্ভিকতা অনেক বেশি ছিল, যার কারণে তাকে কিন্তু ছোট থেকে ছোট একটা বিস্ফোরণে তাদেরকে পড়ে যেতে হয়েছে। এটা একটা আল্লাহর দেখানো নিদর্শনও বলা যায় যে হ্যাঁ, অনেক বড় বড় আন্দোলন হয়েছে, হেফাজতের আন্দোলন বলেন, 13 সালে বিএনপির আন্দোলন বলেন, 2018 সালে বিএনপির আন্দোলন বলেন,
অনেক ধরনের আন্দোলন, অনেক কিছু হয়েছে, কিন্তু সরকারকে কেউ টলাইতে পারেনি। তো ছোট থেকে ছোট একটা ব্যাপারে সরকার টলে গেছে, মানে সরকার পড়ে গিয়েছে। টাইটানিক জাহাজ, অনেকেই বলে টাইটানিক জাহাজ ছোট একটা পাহাড়ের সাথে বা বরফের সাথে বাড়ি খেয়ে ভেঙে গিয়েছে। আমি জানি না টাইটানিক ব্যাপারটা সত্য কি সত্য না, তবে এরকম শুনছিলাম যে টাইটানিক জাহাজের যে নির্মাতা বা যিনি জাহাজ পরিচালনা করতেন, উনি নাকি বলছিলেন যে এই জাহাজ ডুবানোর ক্ষমতা স্বয়ং স্রষ্টারও নাই, বা এরকম কিছু একটা বলছিলেন। যার ফলাফল কি? ফলাফল হচ্ছে ওই যে অহংকার, যদি কারো অনেক বেশি পরিমাণ অহংকার হয়ে যায়, তখন দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেই অহংকার থেকে ফেলানোর জন্য অনেক বড় কোনো কিছুর দরকার নেই, ছোট থেকে ছোট একটা কিছু দিয়ে তাকে ফেলাই দেওয়া সম্ভব। কারণ যিনি তৈরি করছেন, যিনি সৃষ্টি করছেন, তিনিই তো সবচেয়ে ভালো জানেন, হ্যাঁ, আমাদের সম্পর্কে। তো আমার এই জন্য বলি যে রবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করা। হ্যাঁ, রবের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিন্তু সে যুদ্ধে পারা তো দূরের কথা, রবের অস্ত্র যে কোনটা সেটাও আমরা বুঝতে পারবো না। সুতরাং এই ব্যাপারটাতে সাবধানতা অবলম্বন করতে হবে। তো যে কথা বলার জন্য এতগুলো কথা বলা, সেইটা একটু বলি। সেটা হচ্ছে এই যে কুয়েটের ছাত্ররা যদি না চায় তাদের প্রতিষ্ঠানে কোনো ছাত্র শিবির বা ছাত্র দল বা অন্য কোনো রাজনৈতিক দল না থাক, এই ব্যাপারটা যদি তারা চায়, তাহলে তাদের এই ডিসিশনটাকে সম্মান করা উচিত। বরং সম্মান করে তাদেরকে তাদের প্রতিষ্ঠানে ছেড়ে দেওয়া উচিত। বরং যেহেতু তারা রাজনীতি চাচ্ছে না, কোনো দরকার নেই ওই জায়গায় রাজনীতি করার। বরং ওইখানে আপনি রাজনীতি করতে গেলেই আপনি আরও জনসম্মুখে বা মানুষের মনের মধ্যে বিরক্তির সৃষ্টি উদ্বেগ করবেন, মানুষের মনের মধ্যে আপনার প্রতি ঘৃণা তৈরি হবে। যেমন ধরেন বুয়েটে যেমন এই যে 2000 কত সালে, 19 সালে না কত সালে, এই যে আবরারকে হত্যা করা হলো। আবরারকে হত্যা করার পরে, এত কিছু করার পরে, ছাত্রলীগ এত কিছু করার পরে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে বুয়েটে, কিন্তু কোনো ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ হয়নি। পরে আবার দেখলাম 71 টেলিভিশনে খুব থাকে না, ওদের কিছু দালাল থাকে, দালালরা এসে আবার বলতেছে যে ছাত্রলীগ যেটা করছে সেটার জন্য তারা শাস্তি পেয়ে গেছে। এখানে তো ছাত্রলীগের কোনো দোষ নাই, প্রত্যেকের ব্যক্তিগত দোষ। ঠিক আছে, যদি ব্যক্তিগত দোষ হয় তাহলে তো তার শাস্তি হয়ে গেছে, তাহলে এখন কেন ছাত্রলীগ নিষিদ্ধ হবে, কেন তারা রাজনীতি করতে পারবে না? রাজনীতি এই কারণেই করতে পারবে না আমি মনে করি, কারণ এই যে রাজনীতি করার কারণেই তারা অতটা উদ্ধত আচরণ করতে পারছিল। যদি রাজনীতির সাপোর্টটা পিছনে না থাকতো, তাহলে তারা এইরকম উদ্ধত আচরণ করতে পারতো না। বরং দেখা যেত হয়তো আজকেও আমরা আপনারকে আমাদের মধ্যেই পাইতাম। হ্যাঁ, তো এই জন্যই বলি যে ছাত্র রাজনীতি যদি কোনো প্রতিষ্ঠান না চায়, কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা না চায়, তাহলে সেই জায়গায় আগ বাড়িয়ে সেই জায়গায় বেশি করার দরকার নেই, ফাল পাড়ার দরকার নেই, বরং তাদেরকে তাদের প্রতিষ্ঠানে ছেড়ে দেওয়া উচিত। হ্যাঁ, তারা তাদের মতো করে ডিসিশন নিক। হ্যাঁ, প্রত্যেকে তাদের নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের প্রতিষ্ঠানে নিজের তাদের নিজেদের ডিসিশন নেওয়ার সক্ষমতা আছে বলে আমি মনে করি, এবং তাকে সেই স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতাটা দেওয়া উচিত। হ্যাঁ, যদি আমরা বেশি চাপাচাপি করি, তাহলে দেখা যাবে কিন্তু এটা হিতে বিপরীত হবে, এবং কোন বিস্ফোরণের কারণে আবার সরকার পড়ে যাবে এটা কেউ বলতে পারে না। হ্যাঁ, কোনো একটা ছোট্ট ব্যাপার সরকার গুরুত্ব দিচ্ছে না, আর এটা তো ছোট ব্যাপার, দেখবো নি পরে, বাস। এই একটা ব্যাপারে শেখ হাসিনা সরকার কিন্তু পড়ে গেছে একটা কারণে, যে যখন যে কাজটা করা দরকার তখন সেই কাজটা করে নাই বিধায় শেখ হাসিনা সরকার পড়ে গেছে। হ্যাঁ, তো এই ব্যাপারটা বুঝতে হবে, চর্যা বিনিশ্চয়, মানে কোনটা আচরণীয় এবং কোনটা আচরণীয় নয়, এইটা বুঝতে পারাটা হচ্ছে জরুরি।